ওসব ছাড়, গামছা দিয়ে আগে ভালো করে মাথাটা মুছে নে। তুই এসেছিস খুব ভালো হয়েছে, এখন দুই বন্ধু মিলে মন খুলে আড্ডা দেওয়া যাবে। আমি তো সব সময় ভাবি তানিয়াকে যেন খুব দূরে পাঠিয়ে না দিই। পাশের বাড়ির দীপক ছেলেটা কিন্তু খুব ভালো, ওর সাথে বিয়ে দিলে কেমন হয়? একদম ঠিক কথা বলেছো। তবে আকাশদা, তোমার সাথে আমার একটু জরুরি কথা বলার ছিল। পশু চায়ের দোকানে বিপ্লব সামনে থাকায় ঠিক করে গুছিয়ে বলতে পারিনি। কিরে তানিয়া, এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? বাইরে যে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। ঘরে চল চল, দুই বোনে মিলে ঘরে বসে ঝালমুড়ি খাই। একটা কথা ভাবছি দিদি। তুই আবার কি ভাবছিস? দিদি, জামাইবাবু যদি এত ভালো না হতো তাহলে কি আজ আমি তোর এই পাকা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে পারতাম? অন্য কেউ হলে হয়তো আমাকে নিজের বোন বলে ভাবতোই না। পাগল নাকি? আমাদের বাড়িতে তুই থাকবি না তো কোথায় থাকবি? মা বাবা চলে যাওয়ার পর আমরাই তো তোর সব, আর তুই আমাদের একমাত্র আপনজন। তা তো বটেই, কিন্তু জামাইবাবু যেভাবে নিজের বোনের মতো আমার আবদারগুলো সহ্য করে তাই বলছিলাম। এই যেমন আজ সকালে জামাইবাবুকে বলেছিলাম সিঙ্গারা নিয়ে আসতে, জামাইবাবু ঠিক আমার জন্য সিঙ্গারা নিয়ে এসেছিল। ছোটখাটো কত আবদার করি সবই তো শোনে। তোর প্রতি দায়িত্ব পালন করা যেত জামাইবাবুর দায়িত্ব। শোন, বাইরে এরকম মেঘলা আকাশ আর অবিশ্রান্ত বর্ষা দেখে আমার খালি ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে। তবে খিচুড়ি হলে আরো ভালো হতো। তবে আজকে খিচুড়ি হবে না, আবার যেদিন বৃষ্টি হবে সেদিন দুই বোনে মিলে খিচুড়ি করব। তাহলে আর দেরি কেন দিদি ভাই, চল ঘরে আয়। আমার কেমন জিভে জল আসছে। তবে ঝালমুড়ি কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে মাখবি। সে তো বটে, তবে মাখাবি কিন্তু তুই। তোর হাতের মাখা ঝালমুড়ি খেতে বেশ ভালো হয়। আমি আবার তোর মতো ঝালমুড়ি মাখতে পারি না। তুই শুধু হুকুম করিস দিদি। তোকে হুকুম করব না তো কাকে করব? যতদিন বিয়ে না হয় ততদিন আমার হুকুম একটু শোন। বিয়ের পর তো আর শুনতে হবে না। দিদি ভালো হবে না বলে দিলুম। কি রে আকাশ, দোকানে যাসনি আজ? হ্যাঁ, দোকানে তোকে না পেয়ে একেবারে তোর বাড়িতেই চলে এলাম। হ্যাঁ, বাইরে যা বৃষ্টি, একদম ভিজে গেছি রে। আরে বিপ্লব, এই বৃষ্টির মধ্যে এবেলার দোকানে যেতে ইচ্ছে করলো না রে, তাই ভাবলাম ঘরে বসেই হিসেবের খাতাটা একটু গুছিয়ে নি। হ্যাঁ, ভালোই করেছিস, ভালোই করেছিস। এমন ঝমঝমিয়ে বৃষ্টি নামলে কি আর কাজে মন বসে? আমি তো ছাতা মাথায় দিয়েও শেষ রক্ষা করতে পারলাম না, কাপড় চোপড় সব ভিজে একসা। ওসব ছাড়, গামছা দিয়ে আগে ভালো করে মাথাটা মুছে নে। তুই এসেছিস খুব ভালো হয়েছে, এখন দুই বন্ধু মিলে মন খুলে আড্ডা দেওয়া যাবে। আড্ডার কথাই যখন বললি তখন বল তো দেখি, তোর বাড়িতে আজকে রান্না বান্না কি হচ্ছে? বৃষ্টির দিনে তোর বউয়ের হাতের খিচুড়ি খাওয়ার জন্য মনটা কেমন আনচান করছিল রে। তুই ঠিক সময় এসেছিস বন্ধু। অনন্যা আর তানিয়া আজকে দুপুরের পর থেকে ওসব নিয়ে মহা ব্যস্ত। মনে হয় এলাহি কারবার চলছে। হ্যাঁ, তাহলে তো আজকে আর আড্ডা শুধু কথায় আটকাবে না, সাথে জিভে জল আনা ভুরি বোঝো হবে দেখছি। বসছি তাহলে, আড্ডা আজকে বেশ জমবে। হ্যাঁ একদম, তুই বস। আমি বরং অনন্যাকে একবার ডাকি, দেখি ওরা কি করছে। অনন্যা, আরে এদিকে এসো। এই নাও তোমাদের জন্য মুড়ি মাখা, এই বৃষ্টির মধ্যে খেতে ভালো লাগবে। মুড়ি মাখা? আমি তো ভাবলাম তোমরা খিচুড়ি রান্না করছো। খিচুড়ি অন্য একদিন রান্না হবে, আজ ঝালমুড়ি খেয়ে খুশি থাকো। আর কি করা বন্ধু, আর মুড়ি খেয়েই খিচুড়ির স্বাদ মেটাতে হবে। ও অনন্যা, ঘরে আছিস মা? সকাল থেকে এমন এক নাগাড়ে বৃষ্টি হয়েছে যে তোর কাকা আজ বাজারে পর্যন্ত যেতে পারলো না। এদিকে ঘরে রান্না করার মতো কিচ্ছু নেই। আরে কাকিমা, তুমি ঝড় বৃষ্টির মধ্যে ছাতা মাথায় কষ্ট করে এলে কেন? তা রান্নাঘরে কি লাগবে বলো, চাল ডাল কি দরকার নিয়ে যাও, ওসব নিয়ে চিন্তা করো না। তুই আমাকে শুধু আজকে রান্নার মতো একটু চাল আর ডাল মেপে দে তো মা। তোর কাকা কাল বাজার থেকে নিয়ে আসলে আমি আবার সব ফেরত দিয়ে যাব। তুমি তো আচ্ছা মানুষ কাকিমা, প্রতিবেশী হয়ে এইটুকু বিপদে পাশে দাঁড়াবো না? তুমি চাল ডাল নিয়ে গিয়ে নিশ্চিন্তে রান্না করো, এগুলো আমাকে ফেরত দিতে হবে না। তা বললে কি হয় মা, সংসারে কত কি লাগে। তুই এটা মেপে দে, আর তোর কাকার তো জানিসই বাজার গেলে আগে চাল ডাল কিনে আনবে।
ওসব কথা ছাড়ো তো কাকিমা। পরশু যখন তুমি গাছ থেকে পেরে এক ঝুড়ি টাটকা পেঁপে নিয়ে গেলে তখন তো আমি ফেরত দেওয়ার কথা ভাবিনি, এটাও তেমনই। তোর মনটা সত্যি খুব বড় রে অনন্যা। এই দুর্যোগে তুই সাহায্য না করলে আজ বুড়ো বুড়িকে হয়তো উপোস করেই কাটাতে হতো। উপরওয়ালা তোর মঙ্গল করুক। নিজের মনে করে এসেছো, এটাই আমার আনন্দ। তুমি বরং সাবধানে হেঁটে বাড়ি যাও, চারিদিকে রাস্তা বড্ড পিচ্ছিল হয়ে গেছে। কেমন আছো তানিয়া? অফিস থেকে ফেরার পথে কাদার মধ্যে ছাতা মাথায় তোমাকে এইভাবে হেঁটে যেতে দেখে ভাবলাম একটু দাঁড়িয়ে কথা বলে নি। আমি ভালোই আছি দীপক দা, কিন্তু দেখছোই তো চারদিক কেমন মেঘলা হয়ে আছে, আর রাস্তাঘাটের যা অবস্থা, তাই একটু তাড়াহুড়ো করেই বাড়ি ফিরছি। আসলে তোমার সাথে আমার একটা জরুরি কথা বলার ছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম সুযোগ পেলে কথাটা তোমাকে সামনাসামনি বলবো। আজকে বড্ড সন্ধে হয়ে গেছে গো দীপক দা, তাছাড়া চারদিক কেমন অন্ধকার হয়ে আসছে। আজ এখন আর না দাঁড়িয়ে তোমার কথা অন্য একদিন শুনবো। বেশি সময় লাগবে না তানিয়া, জাস্ট 2 মিনিট। যদি একটু দাঁড়াতে, কথাগুলো আজ না বললে হয়তো মনে একটা খচখচানি থেকে যাবে। কাদার মধ্যে বৃষ্টির ভেতর ছাতা হাতে দাঁড়িয়ে কথা বলার মতো পরিস্থিতিটা নয় দীপক দা। বাড়ির সবাই নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে। তুমি ঠিকই বলেছ, গ্রামের এই কাদা রাস্তায় দাঁড়িয়ে গল্প করাটা ঠিক হবে না। তাহলে কি কাল বিকেলে তোমার সাথে একটু দেখা হতে পারে? কালকের কথা কালকেই দেখা যাবে, আজ সত্যি দেরি হয়ে গেছে। আমি এখন আসি দীপক দা, সাবধানে বাড়ি যেও। বেশ, আমি বাড়ি যাচ্ছি, কিন্তু আমার কথা যে তোমাকে শুনতেই হবে। সে হবে ক্ষণ, আমি তো আর গ্রাম ছেড়ে চলে যাচ্ছি না, একদিন সময় করে শুনবো। দেখছো দীপক দা কেমন বিদ্যুৎ চমকাচ্ছে? এখানে দাঁড়িয়ে আর কথা বলা ঠিক হবে না, আমি গেলাম। আজকেও তানিয়াকে বলতে পারলাম না, আদেও কি বলা হবে? ওকে বলতে না পারলে ওর বাড়ির লোকজনদের বলতে হবে। যেভাবেই হোক আমার মনের কথা জানাতেই হবে। ওগো শুনছো, তোমার সাথে কিছু কথা বলবার ছিল। ভনিতা না করে কি বলবে বলো তো? তানিয়ার বয়স তো হচ্ছে, এখন একটা ভালো ছেলে দেখে ওর বিয়েটা দিতে হবে। তো বড় জামাইবাবু হিসেবে ওর প্রতি তো আমার একটা দায়িত্ব আছে। আমি তো সব সময় ভাবি তানিয়াকে যেন খুব দূরে পাঠিয়ে না দিই। পাশের বাড়ির দীপক ছেলেটা কিন্তু খুব ভালো, ওর সাথে বিয়ে দিলে কেমন হয়? দীপক তো শহরে চাকুরিজীবী ছেলে, তাছাড়া ও তো দেখতে শুনতেও বেশ ভালো। ও কি আমাদের সাধারণ ঘরের মেয়ে তানিয়াকে পছন্দ করবে? পছন্দ না করার মতো মেয়ে তো তানিয়া নয়। তাছাড়া দীপকও তো খুব নম্র ভদ্র ছেলে, তুমি একবার কথা বলে দেখতে পারো। ঠিকই বলেছ, দীপকের পরিবারের সাথেও আমাদের জানাশোনা ভালোই। আমি বরং সুযোগ বুঝে ওর সাথে একদিন সামনাসামনি কথা বলবো। হুট করে বিয়ের কথা না বলে আগে দেখো ওর মনে অন্য কিছু আছে কিনা। ছেলেটা কিন্তু তানিয়াকে অনেক আগে থেকেই চেনে। আচ্ছা ঠিক আছে, বিপ্লবকেও সাথে রাখবো। ও দীপকের সাথে বেশ মেলামেশা করে। একটা ভালো আলোচনা করে দেখা যাবে ও কি চায়। হ্যাঁ, তানিয়ার একটা গতি হলে আমিও শান্তিতে নিঃশ্বাস নিতে পারতাম। মেয়েটা যেন সারা জীবন আমাদের চোখের সামনে থাকে, এমনই একটা ব্যবস্থা যেন হয়। আমিও সেটাই চাই। পাশাপাশি থাকলে একে অপরের বিপদে আমরা পাশে দাঁড়াতে পারবো। আরে আকাশদা, কতদিন পর দেখা হলো বলো তো। কেমন আছো তুমি? তোমার মুদি দোকানের ব্যবসা এখন কেমন চলছে? এই তো চলছে রে দীপক, তবে এই অঝোরে বৃষ্টির দিনে গ্রামে বেচাকেনা একটু কম হয়। মানুষজন খুব একটা ঘর থেকে বের হচ্ছে না। তা দীপক, শহরে ভালো চাকরি করছিস, বিয়ের বয়সও তো পেরিয়ে যাচ্ছে, এবার তো একটা ঘর সংসার পাতা দরকার নাকি? ভাবছি তো বটেই বিপ্লবদা, তবে পছন্দ মতো মনের মানুষ না পেলে হুট করে তো আর বিয়ের পিঁড়িতে বসা যায় না। কেন, আমাদের গ্রামে কি ভালো মেয়ের অভাব আছে? তোর মতো শিক্ষিত আর ভদ্র ছেলের জন্য কিন্তু সবাই মেয়ে দিতে চাইবে। আকাশ ঠিকই বলেছে, ঘরোয়া শান্ত কোনো মেয়ে তোর জন্য একদম মানানসই হবে। তুই শুধু একবার মত দিলেই আমরা দেখাশোনা শুরু করব। আসলে অনেকেই তো অনেক মেয়ের কথা বলে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কেউ আমার পছন্দ মতো কোনো মেয়ের কথা একবারও বলে না। যেদিন পছন্দ মতো প্রস্তাব আসবে সেদিন হ্যাঁ বলে দেব। তুই বল তোর ঠিক কেমন পছন্দ, আমরা তাহলে তেমন মেয়ে দেখব। আজকে না আকাশদা, অন্য একদিন বলবো আমার ঠিক কেমন মেয়ে পছন্দ। ও অনন্যা,
এই নে মা বাসমতি চাল আর সোনামুগ ডাল। এগুলো আজই আমার দাদা মোহনপুর থেকে আসার সময় সাথে করে এনেছে। আরে কাকিমা, তোমাকে তো সেদিনই বললাম চাল ডাল ফেরত দিতে হবে না, তুমি আবার কেন কষ্ট করে বৃষ্টিতে এলে? ওরে ওগুলো ছিল বিপদের সময়ের চাল, আর এগুলো তোদের এমনিই খাওয়ার জন্য নিয়ে আসলাম। দাদা এনেছে, তোদের দিতে না পারলে আমার খুব খারাপ লাগতো। তা তোমার দাদা যখন এত শখ করে পাঠিয়েছেন তখন আর না বলতে পারছি না। তুমি বরং রান্নাঘরে এসে একবার বসো। বসার সময় আজ নেই, হাতে অনেক কাজ। তবে দাদা বলছিল এই চালে নাকি দারুণ সুগন্ধ, তোরা আজ খিচুড়ি রান্না করে খেয়ে দেখিস। তা বলছো যখন কাকিমা, তখন তো দুই বোনে মিলে একটা আয়োজন করাই যায়। সামনের রবিবার আমরা দুজন মিলে বাসমতি চালের খিচুড়ি রান্না করব। হ্যাঁ, রবিবার দিন আকাশেরও ছুটি থাকে, বিপ্লব দাকেও বলা যাবে, সবাই মিলে একসাথে খাওয়া হবে। একদম ঠিক, ওই দিন যেন বৃষ্টিটা হয়, তবেই তো খিচুড়ি রান্নার আসল আমেজটা পাওয়া যাবে, তাই না কাকিমা? একদম তাই। আমি বরং আসি, তোরা রবিবারের জোগাড় করিস। ওই দিন আমি একবার এসে দেখে যাব তোদের দুই বোনের হাতের জাদু। ঠিক আছে কাকি। বস বিপ্লব। আচ্ছা, গত সন্ধ্যায় দীপকের বিয়ে নিয়ে আমরা কথা বলেছিলাম, মনে আছে তোর? সেটা নিয়ে আমি কালকে সারা রাত ভেবেছি, ওর সাথে তানিয়ার বিয়ে দিলে কেমন হয় বলতো? দীপক ছেলে হিসেবে তো খুব ভালো, পড়াশোনা জানার, শহরে একটা ভালো চাকরিও করে। তবে ও বিয়েতে শেষ পর্যন্ত রাজি হবে বলে আমার মনে হয় না রে আকাশ। কেন বল দেখি ভাই, আমাদের তানিয়াও তো যেমন দেখতে সুন্দরী তেমনই শান্ত আর রান্নাবান্নায় পারদর্শী। ওর মধ্যে কোনো খুঁত তো আমি দেখি না। তানিয়ার কোনো খামতি নাই রে, কিন্তু তোকে বাস্তবটাও তো বুঝতে হবে। ওদের পরিবারের অবস্থা অনেক ভালো, অনেক জমি জমা আর পাকা বাড়ি আছে। ওরা কি আমাদের মতো সাধারণ পরিবারকে, মানে পরিবারে মেয়ে নেবে? তুই ঠিকই বলেছিস, ওদের তুলনায় আমরা খুবই সাধারণ ঘরের মানুষ। কিন্তু দীপক ছেলেটা বড্ড নম্র এবং টাকার অহংকার করবার মতো কিন্তু ছেলে নয়। দীপক হয়তো ভালো, কিন্তু ওর বাবা মা তো অন্যরকম ভাবতেই পারেন। তাছাড়া শহরের চাকুরিজীবী ছেলের জন্য ওরা হয়তো কোনো বড় ঘরের ধনী মেয়ে খুঁজছেন। তা অবশ্য ঠিক, কিন্তু চেষ্টা না করে হাল ছেড়ে দেব কি করে? তুই বন্ধু মানুষ, তুই নিজে একবার প্রস্তাবটা দিয়ে দেখতে পারিস না? তুই যখন এত করে বলছিস, তখন তোর হয়ে আমি একবার দীপকের কাছে কথাটা পেরে দেখব। তবে তুই বেশি আশা করে বুক বেঁধে রাখিস না বন্ধু। তুই শুধু একবার ওর মুখ থেকে কথাটা জেনে আয় যে ও তানিয়াকে নিজের জীবনের সঙ্গী হিসেবে ভাবে কিনা। বাকিটা না হয় ভাগ্য আর ওপরওয়ালার উপর ছেড়ে দেওয়া যাবে। বেশ বড় বড় বেগুন ধরেছে তো, খিচুড়ি দিয়ে বেগুন ভাজি একেবারে জমে যাবে। হ্যাঁ, ও আকাশ দা, এই মেঘলা ধারে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কাদা ঠেলে বেগুন খেতে কি করছো? এতগুলো বেগুন একেবারে তুললে যে? বাড়িতে কি বিশেষ কোনো মেহমান আসবে আজ? আরে দীপক যে, মেঘ দেখে তো মনে হচ্ছে আজকে সারা দিন বৃষ্টি থামবে না, তাই ভাবলাম টাটকা বেগুন কটা তুলে নি। বৃষ্টির দিনে গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে কি আর চলে? একদম ঠিক কথা বলেছ। তবে আকাশ দা, তোমার সাথে আমার একটু জরুরি কথা বলার ছিল। পরশু চায়ের দোকানে বিপ্লব সামনে থাকায় ঠিক করে গুছিয়ে বলতে পারিনি। আরে তোর কপালে তো আজকে দারুণ ভোজ আছে দেখছি। আজকে রোববার বলে আমাদের বাড়িতে দুই বোন মিলে এলাহি খিচুড়ির আয়োজন করেছে। তুই দুপুরে আমাদের বাড়িতে তোর দাওয়াত রইল, ঠিক আছে? তখন তোর কথা শোনা যাবে। না আকাশ দা, আমি তো কথা বলার জন্য আসছিলাম, খাওয়ার ঝামেলায় আর জড়াতে চাইছি না। তুমি বরং এখন একটু সময় দিলে ভালো হতো। আরে রাখ তোর কথা, এ বৃষ্টির মধ্যে মাঠের মাঝখানে দাঁড়িয়ে কি আর জরুরি আলাপ হয় রে? তুই বরং দুপুরে ঠিক সময় চলে আসিস, পেট ভরে খেয়ে তারপর সব তোর কথা মন দিয়ে শুনবো। তুমি যখন এত করে বলছো তখন আর না করতে পারছি না। খিচুড়ির গন্ধে কারি বা মন না টানে। ঠিক আছে, আমি দুপুরেই তোমার বাড়ি আসছি। একদম ঠিক সময় আসিস, কিন্তু দেরি করলে কিন্তু গরম খিচুড়ির স্বাদ পাবি না। আর তোর এই জরুরি কথাটা শোনবার জন্য আমিও অপেক্ষায় থাকবো। কিরে তানিয়া, ইলিশ মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখানো হলো? এদিকে কিন্তু হাঁড়িতে ডাল আর বাসমতি চালের দারুণ একটা সুগন্ধ বেরোতে শুরু করেছে। হ্যাঁ দিদি, সব রেডি। মাছগুলোতে মশলা মাখিয়ে রেখেছি আর বেগুনগুলো সুন্দর করে চাকচাক করে কেটে হলুদ মাখানো শেষ।
আজ কিন্তু রান্নাটা একটু বেশি যত্ন করে করতে হবে। তোর জামাইবাবু বাজার থেকে দামি ঘি আর গরম মশলা নিয়ে এসেছে, সাথে টাটকা কচি বেগুন। তুমি এত চিন্তা কেন করছো দিদি? তোমার হাতের খিচুড়ি তো এমনিতেই অমৃত, তার উপর আজ বাসমতি চাল, দেখবে সবাই আঙুল চেটে পুটে খাবে। তা তো বটেই। তবে আচ্ছা তানিয়া, একটা কথা বলতো, আমাদের পাশের বাড়ির ওই দীপক ছেলেটাকে তোর কেমন লাগে? তুমি হঠাৎ মেজো কাকিমার মতো রহস্য করে দীপকদের কথা কেন জানতে চাইছো দিদি? রান্নার মাঝখানে এমন প্রশ্নের মানে কি? না, এমনি জিজ্ঞাসা করছি। ছেলেটা তো বেশ ভালো, শহরে ভালো চাকরি করে, আর স্বভাবেও তো বেশ শান্ত আর ভদ্র বলেই মনে হয়। তা তো ঠিকই, মানুষ হিসেবে ও খুবই ভালো, বেশ মিশুকে আর বড়দেরকে শ্রদ্ধা করে। তোর মুখে এই কথাটা শুনে মনটা একটু হালকা হলো রে তানিয়া। আজ কিন্তু দীপক দুপুরে আমাদের এখানে খেতে আসবে। তুই বরং খাবারের জায়গাটা ভালো করে গুছিয়ে রাখ, আমি এদিকটা সামলাচ্ছি। বাইরে যা ঝুম বৃষ্টি শুরু হলো রে ভাই, মনে হচ্ছে আজকে আর থামবে না। তা দীপক, তুই যে সকালে মাঠের ধারে বললি আমার সাথে একটা খুব জরুরি কথা আছে, তা কি যেন বলতে চাইছিলিস, বল তো শুনি। আর বলো না আকাশদা, তোমাদের রান্নাঘর থেকে বাসমতি চাল আর ঘিয়ের যে দারুণ সুগন্ধ বের হচ্ছে ওই খিচুড়ি রান্নার ঘ্রাণে, আমি কি বলতে চাইছিলাম তা একেবারে ভুলে গেছি। তুই তো আচ্ছা ভুলো মনা ছেলে দীপক, এত বড় জরুরি কথা তুই একটা খিচুড়ির গন্ধে মাথা থেকে সব উবে গেল কি? নাকি আমাদের সামনে বলতে তোর লজ্জা লাগছে? হ্যাঁ, আরে না না বিপ্লব দা, লজ্জার কি আছে, আসলে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভাবছিলাম তাড়াহুড়ো না করে দুপুরে একেবারে শান্তিভাবে খাবার খেতে বসেই সব কথা গুছিয়ে বলবো। তা মন্দ বলিসনি, পেটে খিদে নিয়ে কোনো জরুরি বিষয়ে আলোচনা জমবে না। তুই যখন খাবার সময় বলবি ঠিক করেছিস, তাহলে তাই শুনবো। তোর কথা তো না হয় খাওয়ার সময়ই শোনা যাবে রে, তবে তোকে একটা কথা জানিয়ে রাখি দীপক, আজকে আমরা দুই বন্ধু মিলেও তোকে একটা বিশেষ কথা বলতে চাই। তোমরা দুজনে মিলে আমাকে কি কথা বলবে বিপ্লব দা? কোনো নতুন ব্যবসার পরিকল্পনা নাকি অন্য কিছু? তোমরা তো আমাকে বেশ রহস্যের মধ্যে ফেলে দিলে। এখন আর কোনো রহস্য ফাঁস করা হবে না। আকাশ আর আমি মিলেই সিদ্ধান্ত নিয়েছি, কথাটা দুপুরে খাওয়ার সময় তোকে জানাবো। হ্যাঁ দীপক, তুই যেমন তোর কথাটা খাওয়ার সময় বলবি বলেছিস, আমাদের কথাটাও তেমনই গরম গরম খিচুড়ি আর ইলিশ ভাজা মুখে দিয়েই শুনতে পাবি, তার আগে নয়। উফ, অনন্যা দিদি, বাসমতি চালের এই ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজাটা যা রেঁধেছো না, একেবারে অমৃত হয়েছে। তা বিপ্লব দা, তোমরা দুজনে মিলে আমাকে কি যেন একটা বিশেষ কথা বলতে চাচ্ছিলে, এবার বলো। আগে নিজের পাতটা খালি কর দীপক, খাওয়াটা একটু এগোনো দরকার, আর তাছাড়া নিয়ম হলো আগে ছোটদের কথা শোনা। তাই তোর মনে কি আছে আগে শুনি, তারপর আমরা আমাদের কপালটা আমাদের কথাটা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে মনের কথাটা খুলে বলি। আকাশদা, অনন্যা দিদি, তোমরা যদি সবাই রাজি থাকো আর তানিয়ার যদি কোনো আপত্তি না থাকে, তবে আমি তানিয়াকে নিজের জীবনের সঙ্গী হিসেবে পেতে চাই, মানে আমি ওকে বিয়ে করতে চাই। আরে এ তো একেবারে মেঘনা চাইতেই জল রে দীপক, এবার তুই আমাদের কথাটা মন দিয়ে শোন। আমরা দুজনে মিলেও তোকে আজকে এই কথাটা বলতে চাইছিলাম যে তুই আমাদের তানিয়াকে ঘরের বউ করে নিবি কিনা। হ্যাঁ রে দীপক, বিপ্লব একদম ঠিক বলেছে। আমি আর অনন্যাও মনে মনে তোকেই তানিয়ার জন্য সবচেয়ে যোগ্য পাত্র হিসেবে পছন্দ করে রেখেছিলাম, কিন্তু তোদের অবস্থা আমাদের চেয়ে ভালো বলে মুখ ফুটে বলতে পারছিলাম না। ছি আকাশদা, বিয়ের মতো পবিত্র একটা সম্পর্কের মাঝে টাকা পয়সা আর ধন সম্পদের তুলনা টেনে আমাকে পর করে দিও না প্লিজ। আমি তানিয়ার সরলতা আর তোমাদের এই সুন্দর পরিবারটাকে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছি। সত্যি দীপক, তোমার মতো এমন একটা সোনার টুকরো ছেলে যে আমাদের তানিয়ার দায়িত্ব নিতে নিজে থেকে এগিয়ে আসবে, তা আমি ভাবতেও পারিনি। আমার মনের সব চিন্তা দূর হয়ে গেল। যখন দুপক্ষের মনের কথা একেবারে মিলেই গেল, তখন আর দেরি করে কি লাভ? সামনে একটা ভালো দিনক্ষণ দেখে শুভ কাজটা একেবারে সেরেই ফেলা যাক। কিরে তানিয়া, তোর আবার এই বিয়েতে কোনো অমত নাই তো? দিদি আর জামাইবাবু মা বাবার মতো চিরকাল আমার ভালো মন্দ দেখে এসেছে, তোমরা দুজন মিলে আমার জন্য যা ভালো মনে করবে তাতেই আমার সম্মতি। দীপক দা, একটু দাঁড়াও। এই ঝুম বৃষ্টির মধ্যে এভাবে হনহনিয়ে চলে যাচ্ছ কেন? পিছন থেকে ডাকছি তাও শুনতে পাচ্ছ না? আরে তানিয়া, তুমি এই কাদার মধ্যে ছাতা মাথা দিয়ে পেছন থেকে ডাকলে যে বড়, কোনো দরকারি কথা বলতে ভুলে গেছি নাকি আমি?
না মানে জামাইবাবু আর দিদির সামনে তো লজ্জায় তখন কিছু বলতে পারিনি, তাই ভাবলাম তোমাকে একটা কথা সামনাসামনি জিজ্ঞাসা করি। হ্যাঁ বলো না তানিয়া, কি জানতে চাও তুমি? খাওয়ার সময় তো বেশ শান্ত হয়ে বসেছিলে, এখন দেখছি মনে অনেক প্রশ্ন জমা হয়েছে। তুমি কি সত্যি সব দিক থেকে ভালো করে ভেবেচিন্তে আমাদের বাড়ির বিয়ের এই সিদ্ধান্তটা নিয়েছো, নাকি হঠাৎ আবেগের বসে সবার সামনে কথাটা বলে ফেললে? হ্যাঁ তানিয়া, আমি একেবারে ঠান্ডা মাথায় সব দিক খুব ভালো করে ভেবেচিন্তেই এই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়েছি। কিন্তু তোমাদের পরিবারের অবস্থা তো আমাদের চেয়ে কত ভালো। তোমার বাবা মা কি আমাদের মতো একটা সাধারণ ঘরের মেয়েকে নিজের বাড়ির বউ হিসেবে মেনে নেবেন? ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না তানিয়া, আমার বাবা মাও তোমার মতোই সাধারণ আর গুণী একটা মেয়ে খুঁজছিলেন, তারা তোমার কথা শুনলে সবচেয়ে বেশি খুশি হবেন। তোমার মুখে আশ্বাসটুকু পেয়ে আমার মনের সব ভয় কেটে গেল দীপকদা। আমি সত্যিই খুব ভাগ্যবতী যে তোমার মতো একজন মানুষকে জীবনে পাচ্ছি। ভাগ্যবতী তো আসলে আমি তানিয়া। আর শোনো, আজকের দুই বোনের হাতের ওই ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ রান্নার স্বাদ কিন্তু সত্যি দারুণ হয়েছিল। সারা জীবন এই হাতের রান্না খাওয়ার অপেক্ষায় রইলাম।